ওকে, আমরা শুরু করতে পারি। দেখো, আমরা আজকে ঢাকা বোর্ডের যে কোশ্চেনটা সেটা নিয়ে আসছি। এটা ঢাকা বোর্ড 2023-এর একটা কোশ্চেন। দেখি কি বলছে। প্রথমে সালফার ট্রাইঅক্সাইড SO3, আর 2 নম্বরে আছে CaCl2। তো প্রথম যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে যৌগমূলক কাকে বলে। এটা সংজ্ঞামূলক প্রশ্ন, আমি তোদেরকে উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। আগে প্রশ্নটা পড়ে নিই। অ্যানায়ন কিভাবে গঠিত হয়? এটা খুব সহজ। এটা তোমাদের ওই যে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের 2 নম্বর অণুটির বন্ধন গঠন, তার মানে এটাও রাসায়নিক বন্ধন অধ্যায়ের। তারপর 1 নম্বর অণুটির বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক এবং 2 এর নিয়মের মধ্যে কোনটি প্রযোজ্য হবে? যুক্তি সহকারে বিশ্লেষণ করো। তো এটা রাসায়নিক বন্ধন অধ্যায়েরই সবগুলোই। তো আমরা শুরু করি। প্রথম প্রশ্নটা হচ্ছে যৌগমূলক কাকে বলে? তো দেখি উত্তর আছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। দেখো, একাধিক মৌলের একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত একটি পরমাণু গুচ্ছ, যা একটি আয়নের ন্যায় আচরণ করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, সেসব পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয়। যেমন SO3। আমি কিন্তু তোমাদেরকে আরো সহজভাবে বলেছিলাম যে একাধিক মৌলের পরমাণু যদি একটি পরমাণুর ন্যায় আচরণ করে এবং এবং একটা আয়ন গঠন করে এবং একটি রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌলের মতো আচরণ করে, তখন তাকে যৌগমূলক বলে। এভাবে বললেও হবে, অথবা এখানে যেটা দেওয়া আছে ওই কথাটাই বলা আছে একটু অন্যরকম ভাবে। এখানে বলছে তারা একাধিক মৌলের একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত পরমাণু গুচ্ছ যদি একটা আয়নের ন্যায় আচরণ করে, তার মানে আয়নের কথাটা তারা বলছে, এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকতে বলছে। হ্যাঁ, সেসব পরমাণু গুচ্ছকে বলা হয় যৌগমূলক। অপরিবর্তিত থাকা মানে একটা মৌলের মতো আচরণ করা আর কি। হ্যাঁ, সেই কথাটাই তারা বলছে একটি মৌলের ন্যায় আচরণ করে। বইয়ে তোমাদের দেওয়া আছে এইভাবে, তাহলে বইয়েরটা দেখলেও হবে বা এটা দেখলেও হবে, একই জিনিস। উদাহরণস্বরূপ তারা SO4 2- দিয়ে রাখছে। তারপরে তারপরের প্রশ্নটা আমরা দেখি আগে একটু। অ্যানায়ন কিভাবে গঠিত হয়? অ্যানায়ন, তাহলে উত্তরের দিকে চলে যাই আমরা। দেখো, প্রথমে ক্যাটায়নের কথা বলছে। আচ্ছা, ক্যাটায়ন অ্যানায়নটা আগে দেখি। অ্যানায়ন, ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু সমূহকে তোমার হচ্ছে অ্যানায়ন বলা হয়। হ্যাঁ হ্যাঁ, ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলা হয়। যেসব পরমাণু শেষ কক্ষপথে 5টি, 6টি বা 7টি ইলেকট্রন থাকে, সেসব পরমাণু অন্য পরমাণুর সাথে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত করে, অর্থাৎ অর্থাৎ অ্যানায়ন গঠন করে। তাহলে 5টি, 6টি, 7টি, যেমন ক্লোরিন ক্ষেত্রে, ক্লোরিন কত? 17। ক্লোরিন হচ্ছে 17। সাধারণত অধাতুগুলোই এই কাজগুলো করে। 17 ইলেকট্রন বিন্যাস করলে দেখবা এস পি আর লাগবে না মনে হয়, 1 2 and 3, তারপর 2p and 3p। তাহলে ইলেকট্রন সাজাবো এখন 2 2 6, কটা হলো? 10টা। 2 এ 12টা, 12 আর 5 হচ্ছে 17। তাহলে দেখো 7টা আছে, শেষ কক্ষপথে 7টা আছে। তাহলে আরেকটা যদি নিতে পারে সেভাবে, তাহলে কি হবে? তোমার ঋণাত্মক আয়নে পরিণত হবে, এবং কি হবে? তার 8টা পূরণ হবে। 7 আর 1 হয়ে যায় কয়টা হয়? 8টা ইলেকট্রন হয় না? হ্যাঁ, সেক্ষেত্রে একটা ইলেকট্রন যদি সে গ্রহণ করতে পারে, তাহলে তার অষ্টকটা পূরণ হয়। এই যে 8টা পূরণ হবে আর কি। তো সেটাই করছে ক্লোরিন, একটা ইলেকট্রন গ্রহণ করছে, দিয়ে Cl-। এই মাইনাসটা আসলে এখানে না, এই মাইনাসটা হবে এই জায়গাতে। হ্যাঁ, এই জায়গাতে হবে। এটা আসলে ভুল দিছে, এই যে এই জায়গাতে হবে এটা। হ্যাঁ, এটা এই জায়গাতে সঠিক। তো এইভাবে তোমার Cl- অর্থাৎ Cl- আয়ন গঠন করছে আর কি। হ্যাঁ, তাহলে এখানে তারা এটাই বলে দিচ্ছে যে একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন অর্থাৎ অ্যানায়ন গঠন করেছে, সেটা বলছে। আচ্ছা, অ্যানায়ন যেহেতু আসলো, তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে তাই হবে। ক্যাটায়নের ক্ষেত্রে কি হবে? যে ধাতুসমূহ যাদের কক্ষপথে 1টা, 2টা অথবা 3টা ইলেকট্রন রয়েছে, তারা কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে, অথবা 2টা ইলেকট্রন ত্যাগ করবে, অথবা 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে। করে কি করবে? তারা ধনাত্মক আয়নে পরিণত হবে। তো ধনাত্মক আয়নটাই হচ্ছে তোমার ক্যাটায়ন। এভাবে ক্যাটায়ন তৈরি হয়। তো সেক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে 11, দেখো Na11, ইলেকট্রন বিন্যাসটা করে দিবা এখানে SsP S 1 2 3 and 2p। তাহলে 2 2 6, কটা হলো? 10টা, আর একে হচ্ছে 11টা। তাহলে 11টা তোমার ইলেকট্রন হয়ে গেল। শেষ কক্ষপথে কয়টা আছে? একটা ইলেকট্রন। সেটা সে দেখো ত্যাগ করছে। ত্যাগ করলে এই যে Na+ আয়ন গঠন করছে। প্লাসটা একটু মাথার উপরে দিতে হবে, এই জায়গায় দেওয়া যাবে না। টাইপিং এর সুবিধাতে এই জায়গাতে হয়ে আসছে, এটা আসলে মাথার উপরে হবে। হ্যাঁ, আর এটাও মাথার উপরে যাবে আয়নটা। তো এইগুলো হচ্ছে তোমার ক্যাটায়নে পরিণত হয়েছে আর কি। এই গেল আমাদের ক এবং খ। তোমরা একটু ভিডিওটা পজ করে এই জায়গা থেকে উত্তরগুলো দেখে নিয়ে একটু নিজের মতো করে একটু লিখবা। পুরোপুরি এখানে লেখার দরকার নাই, জাস্ট মেইন কথাগুলো বললেই হয়। গ নম্বরে আসো। গ নম্বর হচ্ছে অণুটির বন্ধন গঠন। কোন অণু? 2 নম্বর, ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা,
ক্যালসিয়াম ক্লোরাইড এটা আসলে Cl2 আর H2O দেখে যদি দুটো একই রকম লাগে, একই রকম লাগলেও আসলে তারা কি, যেমন CO2 এগুলো আসলে দেখতে একই রকম, কিন্তু কথা হচ্ছে এগুলো আলাদা আলাদা যৌগ। যেমন এটা কি, এটা কি যৌগ? দেখো ক্যালসিয়াম কি কোন গ্রুপ 1 না গ্রুপ 2? নিশ্চয়ই গ্রুপ 2। তাহলে গ্রুপ 1 অথবা গ্রুপ 2 এর একটা যদি থাকে, আর গ্রুপ হচ্ছে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিনের মতো হ্যালোজেনের অর্থাৎ 17 নম্বর গ্রুপে যদি কেউ থাকে, সেক্ষেত্রে সেটা বলছিলাম তোমাদেরকে আয়নিক। আর যদি দুটোই অধাতু হয়, যেমন হাইড্রোজেন তো একটা গ্যাস, অক্সিজেন তো একটা গ্যাস, তার মানে এটা সমযোজী। হ্যাঁ, সমযোজী। কার্বন ডাইঅক্সাইডে তাই, কার্বন এবং এই দুটো অধাতু, 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 তার মানে সমযোজী হবে সব, সমযোজী। ঠিক আছে। আর ধাতু, যৌগগুলো, এগুলোর ব্যাখ্যা তোমাদের প্রায়ই চাওয়া হয় এবং এগুলো একটু একটা পড়লে বাকি সবগুলোই পারা যায়। তো একটা একটু ভালো করে বুঝে নিতে হবে তোমাদেরকে। দেখো আমি উত্তরটা দেখাই দিই, গ নম্বরেরটা। এইখানে আমার পছন্দ হয় নাই, আসলে যারা এইভাবে লিখছে আমার পছন্দ হয় নাই। তো তোমরা করবা কি, প্রথমে বলে দিবা যে CaCl2 এর বন এ এটি একটি, এটি একটি আয়নিক যৌগ, আয়নিক যৌগ, যৌগ। এর বন্ধন গঠন, এর বন্ধন, বন্ধন গঠন, গঠন হচ্ছে নিচে দেখানো হলো, নিচে দেওয়া হলো, দেওয়া, দেওয়ার পরে প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা। ক্যালসিয়াম কত? 20। ক্লোরিন কত? ক্লোরিন হচ্ছে 17। দুটোর ইলেকট্রন বিন্যাস করে নিবা। যেমন Ca, তাহলে SP, SPS নিশ্চয়ই 1 2 3 and 4, 2p and হচ্ছে 3p, 2 2 6 গেল 10টা, 2 6 এই 2 গেল 20টা। শেষ কক্ষপথে আছে 2টা ইলেকট্রন। আচ্ছা থাকুক, এটা সমস্যা নাই আমাদের। তারপরে দেখো SSP, SP ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি দ্রুত। 2 3 আর 2p and 3p, তাহলে 2 2 6 10টা গেল, 12টা আর 5 17টা, শেষে আছে 7টা ইলেকট্রন। আচ্ছা এটা আমরা দেখি। আচ্ছা দেখো ক্যালসিয়াম ক্লোরাইডের একটি ধাতব, ক্যালসিয়াম একটি ধাতব এবং ক্লোরিন একটি অধাতু। ঠিক আছে। ক্যালসিয়াম পরমাণুতে 2টি ইলেকট্রন থাকে যা একটি ইলেকট্রন দান করতে পারে। তাই যে শেষে 2টা ইলেকট্রন আছে, সেটা সে দান করতে পারে, এই কথা বলছে। ক্লোরিনে হচ্ছে 7টি ইলেকট্রন আছে, দেখো 7টা ইলেকট্রনই নিশ্চয়ই আছে এই জায়গাতে। হ্যাঁ, এবং যা একটি ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে গ্রহণ করলে কি হবে? অষ্টকটা পূরণ হবে। হ্যাঁ, এই জায়গাতে তোমরা একটু গ্রহণ করতে পারে, গ্রহণ করতে পারে এই কথাটা বলবা। সুতরাং ক্যালসিয়াম পরমাণু 2টি ক্লোরিন পরমাণুর সাথে একটি আয়নিক বন্ধন গঠন করে। আচ্ছা এইখানে একটু বলতে হবে যে এই যে ইলেকট্রন দান করতে পারে এবং এবং হচ্ছে কি তৈরি করবে? ক্যাটায়ন তৈরি করবে, বা Ca2+, গঠন করে। হ্যাঁ, গঠন করে, এই কথাটা বলবা। তারপরে ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং এই জায়গাতে লিখবা হচ্ছে Cl- আয়ন গঠন করে, গঠন করে, এই কথাটা লিখবা এখানে। ঠিক আছে, লিখলে ভালো হয়। তাহলে তারপরে বাকিটা আর দরকার নাই আমাদের, তারপরের বাকিটুকু এটা আমাদের দরকার নাই, এটাও দরকার নাই। আমরা একটু নিজের মতো করে করব, এগুলো আমাদের দরকার নাই আসলে। আচ্ছা আমি একটু শেপ দিয়ে এখানে করে দিই। হ্যাঁ, শেপ দিলে ভালো হয়। যেমন এখানে শেপ দিয়ে এটা মুছে দিই, তাহলে এগুলো তোমাদের বাদ হয়ে গেল। হ্যাঁ, এগুলো বাদ। ওকে, তাহলে এগুলো বাদ, বাকিটুকু তুমি যেটা লিখবা যে Ca2+ এবং দুটি দুটি Cl- এর মধ্যে, এর মধ্যে স্থির বৈদ্যুতিক, স্থির বৈদ্যুতিক, দ্যুতিক আকর্ষণ, আকর্ষণ বলের মাধ্যমে, বলের মাধ্যমে, মাধ্যমে CaCl2 অণু গঠিত হয়। আয়নিক, আয়নিক বন্ধন, বন্ধন গঠিত হয়, গঠিত হয়, এই কথাটা লিখে দিবা।
তো এইভাবে যখন তুমি লিখে দেবা, দেওয়ার পর একটা চিত্র দিয়ে দেবা। দেখো চিত্রটা এখানে লুইস কাঠামো দিছে। ক্লোরিনের শেষে 7টা ছিল, ক্যালসিয়ামের শেষে হচ্ছে 2টা ছিল, ক্যালসিয়ামের শেষে হচ্ছে 2টা ছিল। এইখানে তারা দেখাইছে দেখো, এখানে আমার মনে হয় একটু ভুল হয়েছে। আচ্ছা যাক, এখানে তারা দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে 2টা তারা বন্ধন আছে। আচ্ছা লুইস কাঠামোটা ভালো হয় নাই মনে হচ্ছে আমার, এটা দিও না তোমরা। এখানে দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে শেষে 2টা ইলেকট্রন ছিল তার, সেটা দান করছে, সেটা দেখাইছে আর কি এখানে। হ্যাঁ, সেটা এখানে দান করছে দেখাইলো। দেখানোর পরে দেখো 1 2 3 4টা শক্তিস্তর ছিল, তাই না? এই যে 1টা 2টা 3টা আর 4টা শক্তিস্তর ছিল। এইখানে দেখো 3টা লিখছে, মানে যখন দান করলো তখন এটা চলে গেল, তখন এই শক্তিস্তর আর আঁকানোর দরকার নাই। তার মানে 1টা 2টা আর 3টা শক্তিস্তর আঁকাইছে। আর ওই যে ইলেকট্রনটা আসছে সেটা কিন্তু এই জায়গাতে আসছে, এই জায়গাতে যখন আসার কথা ছিল ওইটা এই জায়গাতে দেখাইছে তারা। হ্যাঁ, এই জায়গাতে তারা দেখাইছে আর কি। আর এখানেও তাই করছে, দেখাইছে। তোমরা এইভাবে আঁকাই দিবা, দিয়ে এটা তোমার হচ্ছে ক্যালসিয়াম 2+ এখানে লিখে দিবা। এখানে মাঝখানে লিখছে, আচ্ছা মাঝখানে লিখলেও হবে, মাঝখানেও তোমরা Ca2+ লিখতে পারো, অথবা উপরের দিকে লিখলেই হবে। এখানে মাঝখানে লেখার দরকার নেই, তোমরা উপরে লিখো Cl-, এখানে Cl- দিবা, আর এখানে Ca2+ দিবা। তাহলে দেখাবা যে এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে। আচ্ছা এখানেও তাই, মাঝখানে দেওয়ার দরকার নাই, তোমরা হচ্ছে ক্যালসিয়ামটা এইখানে দিবা, এই ক্লোরিনটাও তোমরা এখানে দিবা, আর এটাও তোমরা হচ্ছে এই জায়গাতে দিবা, দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, আর এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিবা আর কি, মাঝখানে তীর চিহ্ন, মানে এটা প্রথম অবস্থায় এরকম ছিল, তারা এই যে ইলেকট্রন দান করলো আর এই গ্রহণ করলো এটা। আর ক্যালসিয়াম 2টা দান করছে, ক্যালসিয়াম একটা দান করছে, আর দ্বিতীয়টা হচ্ছে যে এই জায়গাতে দান করছে, এটাকে এই দান করার পরে এই যে এই জায়গাতে আসছে, এটা দান করাটা এই জায়গাতে আসছে, এই জায়গাতে আসছে। এটা অবশ্যই আঁকাবো এভাবে, তো এভাবে আঁকালে ইনশাল্লাহ হয়ে যাবে। ওই যে ওইটুকু কথা আমি এই যে এখানে কথাগুলো দিয়ে দিছি, এখানে কথাগুলো দিয়ে দিছি, আমি লিখেও দিলাম। তোমরা ভিডিওটা একটু পজ করে সুন্দর করে এগুলো লিখে নিবা, মানে কোন জায়গায় কোনটি আছে। তারপরে কি করবা? আচ্ছা লুইস কাঠামোর দরকার নাই, লুইস কাঠামোটা আমি এটা বাদ দিয়ে দিলাম এখান থেকে, ঠিক আছে? লুইস কাঠামোটা বাদ দিয়ে দিলাম। তারপরে আচ্ছা এটা হচ্ছে পরের প্রশ্নটা। আচ্ছা এটা গ নাম্বারটা আমাদের গেল। এবার আসি ঘ নাম্বারের ক্ষেত্রে। ঘ নাম্বার বলছে 1 নম্বর অণুটির বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক নিয়ম এবং 2 এর নিয়মের মধ্যে কোনটি প্রযোজ্য হবে? খুবই সিম্পল একটা কোশ্চেন। দেখো তাহলে প্রথমে আমাদের জানতে হবে 2 এর নিয়মটা কি। এখানে আসলে 2 এর নিয়ম ফলো করে, তো একটু যদি খেয়াল করো, তোমরা যদি একটু খেয়াল করো যে এখানে সালফার কত, সালফার হচ্ছে 16 আর অক্সিজেন হচ্ছে 8, সালফার 16 অক্সিজেন 8, তাহলে এস এস পি এস পি 1 2 3 2p and 3p 2 2 6 10টা গেল, 2 12টা আর 4 16টা। এই গেল তোমার সালফার। সালফারের শেষে আছে 4 আর 2 6টা। আর অক্সিজেনের ক্ষেত্রে দেখো এস এস পি 1 2 2p, তাহলে 2 2 আর হচ্ছে 4 নিশ্চয়ই। দেখো এরও আছে 4 আর 2 6টা। তো সে কি করবে, যে এরা দুজন যখন বন্ধন গঠন করতে আসবে, তো এই অক্সিজেনের যে 2টা, এই 2টা সালফারের 2টার সাথে শেয়ার করলো। ঠিক আছে, এই অক্সিজেনের 2টা শেষ কক্ষপথে আছে 6টা, 6টাই তো আঁকাইছে তারা, এই 2টা সালফারের এই 2টার সাথে শেয়ার করলো। আবার সালফারের আরো 2টা আছে, আরো 2টা অক্সিজেনের সাথে তারা শেয়ার করলো। যেহেতু SO3 লিখছো, তুমি SO3 লিখছো, তার মানে অক্সিজেন আছে 3টা, সেজন্য 3টা অক্সিজেন 2টা 2টা করে শেয়ার করবে। হ্যাঁ, তাহলে দেখো খেয়াল করে দেখো যে সালফারের বাইরে কয়টা হলো। তাহলে এই সালফারটার বাইরে কটা হলো? সালফারের বাইরে নিশ্চয়ই এখানে 2টা, এখানে 2টা 4টা, এখানে 2টা, এখানে 2টা 4টা 8টা, এখানে 2টা, এখানে 2টা, তাহলে কয়টা হলো? টোটাল তোমার 16টা হয়ে গেল। আসলে হওয়ার কথা ছিল কটা? হওয়ার কথা ছিল 8টা। তাহলে 8টা যেহেতু হইল না, 16টা হয়ে গেল, তার মানে এটা 2 এর নিয়ম ফলো করছে, অষ্টক নিয়ম আর ফলো করা নাই। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। অক্সিজেনের ক্ষেত্রে অষ্টক নিয়ম মানছে, কিন্তু সালফারের ক্ষেত্রে মানে নাই। তার মানে এটা আসলে পুরোপুরি অষ্টক নিয়মটা মানে নাই, তার মানে এটা 2 এর নিয়ম মানছে, এটাই বুঝতে হবে আর কি। হ্যাঁ, এটুকুই বোঝা ছিল যে এখানে যেহেতু 8টা হয় নাই, 8-এর বেশি চেয়েছে, 8-এর বেশি, তাই এটা অষ্টক নিয়মে যাবে না, হিসাব শেষ, আর কিছু নাই। তাহলে একটু অষ্টক নিয়মটা বলে দিই তোমাদেরকে। এইখানে যা আছে পড়ার দরকার নাই। হ্যাঁ, তাহলে এই যে এটুকু পড়বা, অর্থাৎ অণুতে যে কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড় ইলেকট্রন অবস্থান করবে। হ্যাঁ, জোড় অবস্থান করবে। এই যে এখানে বলে দিচ্ছি, সরি আমি এখান থেকে
আহ, আচ্ছা, অনুগঠনে, হ্যাঁ, যে অনুগঠনে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড় ইলেকট্রন বিদ্যমান থাকবে, এটিই হচ্ছে তোমার দুইয়ের নিয়ম। হ্যাঁ, তাহলে বাকিটুকু আর পড়ার দরকার নাই। বাকিটুকু কোনগুলো পড়ার দরকার নাই আমি মুছে দিচ্ছি। দেখো দেখো যেমনটা বলতেছিলাম। আচ্ছা, হ্যাঁ, যেমনটা বলতেছিলাম যে এই প্রশ্নের জন্য তোমরা কি করবা, এটা ঘ নাম্বার প্রশ্ন, তোমাদের ঘ নাম্বার প্রশ্নের জন্য তোমরা প্রথমে কি করবা, এই যে দুইয়ের নিয়মটা কি, এই যে এখানে দেওয়া আছে যে অনুগঠনকালে কোনো পরমাণু সর্ববহিস্থ স্তরে এক বা একাধিক জোড় ইলেকট্রন বিদ্যমান থাকে, এটি হচ্ছে তোমার দুইয়ের নিয়ম। আর বাকিটুকু যেগুলো ছিল ওগুলো লেখার আর দরকার নাই, আমি মুছে দিয়ে রাখছি যদিও। তারপরে বুঝতে অসুবিধা হলে বলিও। তারপরে তোমরা লিখবা হচ্ছে SO3 এর বন্ধন গঠন নিম্নরূপ বলেই তোমরা ইলেকট্রন বিন্যাস দুটো আগে করে দিবা। ইলেকট্রন বিন্যাস করার পরে চিত্র তোমরা দিতে পারো, না দিলে চিত্র পরে দিও, সমস্যা নাই। দিয়ে তোমরা এখন এখানে বলবা কি যে অক্সিজেন এবং তোমার কি সালফারের সর্ববহিস্থ স্তরে তোমার কয়টা করে, 6টি করে তোমার ইলেকট্রন আছে। S3টি এবং ও S3টি ও এর সাথে, মানে সালফার 3টি অক্সিজেনের সাথে কি করবে, 2টি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে SO3 অণু গঠন করে। যেহেতু সালফারের বহিস্থ স্তরে 6 জোড়া, দেখো 6 জোড়া আছে কিনা দেখো তো, দেখো এখানে মনে হয় 2 জোড়া আছে, এখানে 2 জোড়া, এখানে 2 জোড়া, টোটাল 6 জোড়া। তাহলে SO3 6 জোড়া ইলেকট্রন আছে, অর্থাৎ এটি 2 এর নিয়ম অনুসরণ করে। 6 জোড়া, যখন দেখবা 8-এর বেশি হলে তুমি জোড়া জোড়া বলবা। তাহলে যেহেতু 8-এর বেশি আছে, 8 থাকলে কি বলবো, 8 থাকলে বলবো অষ্টকের কথা, অষ্টক নিয়ম মানতো। যেহেতু 8 নাই, এখানে 6 জোড়া আছে, তাহলে 6 জোড়ার কথা বলবা, কারণ 2 এর নিয়মই বলছে যে জোড় জোড় ইলেকট্রন বিদ্যমান। মানে যতই 12টা থাকুক এখানে, তোমাকে 12 বলা যাবে না, তোমাকে 12কে 12 বলা যাবে না, তোমাকে বলতে হবে 6 জোড়া। 6 জোড়া বলতে হবে, 6 জোড়া, কারণ হচ্ছে জোড় 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 ইলেকট্রন বিদ্যমান থাকে, এইটা হচ্ছে সূত্রটা বা নিয়মটা। যেহেতু নিয়মটা জোড়ার কথা জানতে চাই, সেজন্য তোমাকে 12 বলা যাবে না, তোমাকে বলতে হবে 6 জোড়া ইলেকট্রন বিদ্যমান। এটাই হচ্ছে তোমার 2 এর নিয়ম। তাহলে তুমি বলবা 6 জোড়া ইলেকট্রন বিদ্যমান, অর্থাৎ এটি 2 এর নিয়ম অনুসরণ করে। তারপর লাস্টে লিখবা যে উপরের আলোচনা হতে আমরা বলতে পারি যে এটা আসলে 2 এর নিয়ম অনুসরণ করে, অষ্টক নিয়ম অনুসরণ করে না। এভাবে বলে দিবা আর কি, তাহলেই হয়ে যাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা সবাই লিখে লেখাটা জমা দিবা ইনশাআল্লাহ।